হ্যাঁ ঠিক আছে, তাহলে আসো প্রথমেই আমরা একটা প্রবলেম এখন সলভ করব। আমরা এই প্রবলেমটা সলভ করি। এই ম্যাটেরিয়ালস নিয়ে তোমরা চিন্তা করবে না, আমি এই ক্লাস শেষেই তোমাদেরকে ম্যাটেরিয়ালস গুলো সবাইকে ইমেল করে দিয়ে দিব। তোমরা অনেকেই মনে হয় আমার ইমেল পেয়েছো, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমি তোমাদেরকে ইমেল করে দিব, ওরিড হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা একটু খেয়াল করো, বোঝার চেষ্টা করো আগে। কেউ একজন না পড়ে শোনাও তো প্রবলেমটাতে কি লিখে আছে। By finding the values of x square and probability b, determine how closely each of the following population fits to the ratio 9:3:3:1. ইয়েস, ওকে। তাহলে দেখো আমাদের প্রবলেমটা হলো আমরা কোনো একটা পপুলেশন আমরা পেয়েছি, সেখানে রাফ ব্ল্যাক আছে 85টা, রাফ হোয়াইট আছে 32টা, স্মুথ ব্ল্যাক আছে 28টা, স্মুথ হোয়াইট আছে 10টা। এখন আমাদেরকে বলা হলো যে এটা একটু টেস্ট করে দাও যেটা 9:3:3:1 রেশিওতে ফিট করে কিনা। এই তো কথাটা, তাই না? Yes, sir. ইয়েস। আর তাহলে আমরা এটার জন্য করব কি, আমরা প্রথমে এইটার জন্য এই গুডনেস অফ ফিট টেস্টের জন্য আমরা যেই স্ট্যাটিস্টিক্যাল টেস্টটা ব্যবহার করি সেটাকে বলা হয় কাই স্কয়ার টেস্ট। কাই স্কয়ার, কেমন? তাহলে আসো আমরা কাই স্কয়ার টেস্টটা করি। সিম্পল, এটা আমি আগেই বলেছি, এটা কিন্তু খুবই সিম্পল। তোমরা কি কাই স্কয়ার সম্পর্কে আগে কেউ কিছু জানতা? জানো? হ্যাঁ, আমরা যখনই কোন একটা এরকম একটা অবজার্ভড রেশিওকে আমরা যখন একটা অবজার্ভড রেশিও একটা এক্সপেক্টেড রেশিওর সাথে ফিট করে কিনা, এটা এই রেশিওটা কতটুকু ফিট করে আমাদের এই একটা অবজার্ভড এক্সপেক্টেড রেশিওর সাথে, সেই টেস্টটা আমরা করি কাই স্কয়ারের মাধ্যমে। এটা একটা খুব সিম্পল জিনিস। আসো কাই স্কয়ার ইকুয়েশনটা দেখি। এই কাই স্কয়ার হলো observed frequency minus expected frequency whole square divided by expected frequency with n-1 degrees of freedom. এখন আমরা এই ইকুয়েশনটা একটু সেন্স করার চেষ্টা করি, কেমন? ইকুয়েশনটা একটু আমরা মানে এটার মিনিংটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ইকুয়েশনটা একটু সেন্স করার চেষ্টা করি আমরা, কেমন? তাহলে আমাদের এই যে জিনিসটা, এটাকে কি বলে তোমরা বলতে পারবা নাকি কেউ? এই ইকুয়েশনটাকে সাম অফ হোল। ইয়েস, সাম অফ স্কয়ারস, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ, তুমি সুন্দর একটা উত্তর দিয়েছো। সাম অফ স্কয়ার বলে এটাকে। এটার কনসেপ্ট, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করি। এখানে কি করছে দেখো, এই যে 85, 32, 28, 10, এটা ফর এক্সাম্পল ধরো আমরা এটা 9:3:3:1 রেশিও, এটা কতটুকু 9:3:3:1 রেশিও ফলো করছে সেটা আমরা বোঝার চেষ্টা করছি। কিভাবে বোঝার চেষ্টা করছি?
যদি 9:3:3:1 রেশিও হইতে হয় তাহলে তো এখানে একটা মানে একটা পারফেক্ট একটা নাম্বার থাকতে হবে, তাই না? জি স্যার। হ্যাঁ, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল জাস্ট আমার এই ভ্যালুগুলা আমার এই যে রেড ফন্টের ভ্যালুগুলা এগুলা কি 9:3:3:1 রেশিও ফলো করছে? এইটা ফলো করছে স্যার। ইয়েস, এক্স্যাক্টলি, আমরা এটা দেখে বুঝতে পারছি কিন্তু, তাই না? তাহলে আবার যদি এরকম হয়, জাস্ট আমি একটা হাইপোথেটিক্যাল কিছু দিচ্ছি আর কি, এবার আমার দেখো দেখি আমার গ্রিন ফন্টের এই ভ্যালুগুলো কি 9:3:3:1 রেশিও ফলো করছে? না স্যার, এক্সাক্ট এক্সাক্ট করছে না, তাই না? তাহলে আমাদের মূল বিষয়টা হলো কোন একটা পার্টিকুলার রেশিও 9:3:3:1 রেশিও ফলো করলে তার একটা এক্সপেক্টেড ভ্যালু থাকবে। যেমনটা এটা যদি এক্সপেক্টেড ভ্যালু হলো যদি 9:3:3 এরকম হয় তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এটার এই রেশিওটা ফলো করছে, তাই না? ঠিক কিনা? মানে একটা এক্সপেক্টেড ভ্যালু, একেবারে পারফেক্ট একটা ভ্যালু আসবে। এখন আমরা যখন একটা এক্সপেরিমেন্ট করব ফিল্ডে, তখন একেবারে এক্সপেক্টেড ভ্যালু তো আসবে না আমাদের, আমরা কিছু অবজার্ভ ভ্যালু পাবো। যে ফর এক্সাম্পল আমরা এই ভ্যালুটা পেলাম, তাই না? তাহলে এটা এক্স্যাক্টলি এক্সপেক্টেড ভ্যালুটা না, এটা আমরা পেয়েছি, এটা অবজার্ভড। হ্যাঁ, তাহলে আমরা যদি জানতে চাই যে এই ভ্যালুটা, এই অবজার্ভড ভ্যালুটা এই এক্সপেক্টেড ভ্যালু থেকে কতটুকু ডেভিয়েট করলো, আমরা যদি সেটা ক্যালকুলেট করতে পারি এবং সেটাকে যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি একটু অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এই অবজার্ভড এবং এক্সপেক্টেড ভ্যালু ডেভিয়েশনটা, পার্থক্যটা কতটা ক্লোজলি ফিট করলো। আমার কথাটা কি বুঝতে পারছো? ইয়েস, আরেকবার বলছি, মানে আমরা এখানে ক্যালকুলেট করব আসলে যে আমাদের অবজার্ভ ভ্যালুটা এক্সপেক্টেড ভ্যালু থেকে কতটুকু ডেভিয়েট করলো, অনেক বেশি ডেভিয়েট করলো নাকি একটু কম ডেভিয়েট করলো। যদি অনেক বেশি ডেভিয়েট করে তাহলে কি সেটা রেশিওটা ফিট করবে? না স্যার, ফিট করবে না। আর যদি খুব ক্লোজ, যদি সামান্য একটু ডেভিয়েট করে তাহলে আমরা বলতে পারি যে এটা ফিট করলো। এখন কতটুকু ডেভিয়েট করলে সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্টলি ফিট করলো অথবা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্টলি ফিট করলো না, সেটার জন্য আমাদের একটা ক্রাইটেরিয়া আছে, সেটা আমরা পরে দেখব। আমরা প্রথমে খেয়াল করবো যে আসলে ক্যালকুলেট করি যে কতটুকু ডেভিয়েট করলো, আমাদের অবজার্ভ ভ্যালুটা এক্সপেক্টেড ভ্যালু থেকে কতটুকু ডেভিয়েট করলো। তাহলে আমরা কি করলাম, আমরা এইরকম একটা ইকুয়েশনের কথা বললাম। এখানে আমরা আসলে কি করছি, আমরা প্রথমে এই ভ্যালুটার জন্য আমাদের এখানে কয়টা অবজারভেশন আছে? চারটা গ্রুপ আছে। এই যে দেখো, এই যে রাফ ব্ল্যাক, রাফ হোয়াইট, স্মুথ ব্ল্যাক, স্মুথ হোয়াইট, তাই না? চারটা ভ্যালু পয়েন্ট আছে আমাদের। চারটা ভ্যালু, তাহলে আমরা প্রথম ভ্যালুটার কথা খেয়াল করি। তাহলে আমরা কি করব, এই অবজার্ভড ভ্যালুটা থেকে আমরা এক্সপেক্টেড ভ্যালুটা বিয়োগ দিব। বুঝতে পেরেছো? ইকুয়েশনটা খেয়াল করো, আমরা অবজার্ভ ভ্যালুটা থেকে এক্সপেক্টেড ভ্যালুটা আমরা বিয়োগ দিব। তারপরে এটা স্কয়ার দেওয়ার প্রয়োজনটা হইলো কেন?
মাইনাস ছিল মাইনাসটা না থাকে। ইয়েস, আমরা এটা আমাদের আমাদের এক্সপেক্টেড ভ্যালুটা কমও হইতে পারে, বেশিও হইতে পারে, ঠিক কি না? সো এই ভ্যালুটার যে মাইনাস ভ্যালু যদি আসেও, আমাদের তো মাইনাসটা দরকার নাই, মাইনাস পজিটিভ নেগেটিভ এটা তো আমাদের দরকার নাই, আমাদের দরকার হলো কতটুকু ডেভিয়েট করলো, সেইটাকে মিনিমাইজ করার জন্য আমরা এই ভ্যালুটাকে স্কয়ার করে দিব। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এই ভ্যালুটা থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের একটা কতটুকু ডেভিয়েট করলো, রাইট? ঠিক কি না? জি স্যার। আচ্ছা, এবার আসো এটাকে আমরা আবার এক্সপেক্টেড ভ্যালু দিয়ে ভাগ করছি। তোমরা যারা ফলো করতেছো আমাকে, তোমরা কি বলতে পারবো আমরা এক্সপেক্টেড ভ্যালু দিয়ে ভাগ করতেছি কেন? রেসপেক্টিভে তো এটার সাপেক্ষে কতটুকু ডিবেট হলো এটা বের করতেছি। একজন বলো এটা দরকারটা কি? এক্সপেক্টেড ভ্যালু দিয়ে ভাগ করার দরকারটা কি? কারণ একজন বলো প্লিজ। আমি স্যার যদি স্যার মানটা শূন্য আসে, হ্যাঁ না যদি মানটা শূন্য আসে তাহলে কোনো ডিভিশন হয়নি, যদি শূন্য থেকে বেশি বা কম আসে তার মানে ডিভিশন হয়েছে। আচ্ছা আরেকজন বলো। মেয়েদের মধ্যে কে যেন বলছিলা, আমি দেখতে পাচ্ছি না। স্যার এক্সপেক্টেড নাম ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করার কারণ আমার মনে হচ্ছে যে কারণ এক্সপেক্টেড এর সাপেক্ষে আমরা ডেভিয়েশনটা বের করতে যাচ্ছি, এটা হওয়ার কথা ছিল কিন্তু কতটুকু হয়েছে এই জন্য এক্সপেক্টেড দিয়ে ভাগ করছি। আর কেউ কিছু বলবা? আর কেউ কিছু বলবা? আচ্ছা আমি বলছি, শোনো, তোমরা চেষ্টা করেছো, থ্যাংক ইউ। আমি বলছি, খেয়াল করে দেখো, আমাদের এখানে আছে 885, এখানে আছে 315, এখানে আছে 295, এখানে কি 103, তাই না? এক এক জায়গায় এক এক রকম ভ্যালু, এক এক অবজারভেশন এক এক রকমের ভ্যালু, ঠিক কিনা? একটু রেসপন্স করো প্লিজ। জি স্যার। জি স্যার। তাহলে আমি চাচ্ছি এই ভ্যালুটার ক্ষেত্রে পার ইউনিট ভ্যালুর জন্য কতটুকু ডেভিয়েট করলো। এখানে তো 885 একটা বিশাল নাম্বার কম্পেয়ার টু 103। আমরা এখানে এই 885 পার ইউনিট ভ্যালুর জন্য কতটুকু ডেভিয়েট করলো এটা মেজার করতে চাই, 315 জন্য পার ইউনিট ভ্যালুর জন্য কতটুকু ডেভিয়েট করলো সেটা মেজার করতে চাই, আবার 103 এর জন্য পার ইউনিট ভ্যালুর জন্য কতটুকু ডেভিয়েট করলো সেটা মেজার করতে চাই। সেই জন্য আমাদের ডিফারেন্সটাকে আমরা কাইন্ড অফ একটা মিন বের করার চেষ্টার জন্য আমরা এক্সপেক্টেড ভ্যালুটা দিয়ে ভাগ করছি। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। আমি কিন্তু তোমাদেরকে আবারও বলছি, আমি চেষ্টা করছি যে এই ইকুয়েশনটা সেন্স করার চেষ্টা করা, যে ইকুয়েশনটা কেন করছি আমরা, এটা এরকম কেন, এটা সেন্স করার চেষ্টা করা। কেমন? তাহলে আমি আরেকবার বলি, আমরা জানি যে আমাদের পারফেক্টলি ফিট হইতে হলে একটা এক্সপেক্টেড ভ্যালু থাকবে, একেবারে ক্লিয়ার কাট পারফেক্ট এক্সপেক্টেড ভ্যালু। আরেকটা হলো আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টালি আমরা যে ভ্যালুটা পাবো সেইটা। তো আমরা এই আমাদের অবজার্ভ ভ্যালু এবং এক্সপেক্টেড ভ্যালুটুকু কতটুকু ডেভিয়েট করলো সেটা আমরা মেজার করছি অবজার্ভ ভ্যালু মাইনাস এক্সপেক্টেড ভ্যালু ডিভাইড বাই হোল স্কয়ার। গুড, আমরা ডেভিয়েশনটা পেয়ে গেলাম। এবার পার ইউনিট এক্সপেক্টেড ভ্যালুর জন্য কতটুকু ডেভিয়েট করলো সেটা আমরা ভাগ করলাম, এক্সপেক্টেড ভ্যালু দিয়ে আমাদের ডেভিয়েশনটাকে আমরা ভাগ করে দিলাম। তাহলে এই এন্টায়ার ইকুয়েশনটাকে বলছে সাম অফ স্কয়ারস। তাহলে এই ইকুয়েশনটা দেখে আমরা এই যে দুইটা ভ্যালু অবজার্ভড এন্ড এক্সপেক্টেড, এখানে কতটুকু ডেভিয়েট করলো পার ইউনিট অবজার্ভ ভ্যালুর জন্য, সরি পার ইউনিট এক্সপেক্টেড ভ্যালুর জন্য কতটুকু ডেভিয়েট করলো সেটা আমরা মেজার করে ফেললাম। এখন এটা যদি আমরা এটার জন্য এই ভ্যালুটার জন্য মেজার করি, দ্বিতীয় ভ্যালুটার জন্য মেজার করি, তৃতীয় ভ্যালুটার জন্য মেজার করি, চতুর্থ ভ্যালুটার জন্য মেজার করি, এবং এগুলোকে যদি আমরা এক করে দেই, সাম করে দেই, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হলো কাই স্কয়ার। কথাটা কি বুঝতে পেরেছো? জি স্যার। এটা একটু ট্রিকি, মানে আমার উদ্দেশ্য হলো ইকুয়েশনটা সেন্স করা। ইকুয়েশনটা সেন্স করলে তুমি কেন আমরা এইভাবেই কেন আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি তুমি একটু বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আবার বলছি একটু, যে আমরা আসলে এখানে পার ইউনিট এক্সপেক্টেড ভ্যালুর জন্য আমাদের অবজার্ভ ভ্যালুটা কতটুকু ডেভিয়েট করলো সেইটা আমরা মেজার করছি এই কাই স্কয়ারের ইকুয়েশনটার মাধ্যমে। তাহলে আসো আমরা কি করছি। আচ্ছা এখন আমাদের মূল কাজই হবে
আমাদের এই ভ্যালুগুলা থেকে আমি এটা ডিলিট করে দিই। স্যার এক্সপেক্টেডটা কি মানে ইচ্ছা মতো আমি ধরবো হাইপোথেটিক্যালি? না এটা তো- এক্সপেক্ট না, তুমি তো কিভাবে এক্সপেক্টেড মানে মনে করো, আপনি যেমন ধরে নিলেন স্যার। না আমি তাহলে তোমাদেরকে বোঝানোর জন্য, ও আচ্ছা। না না মনে করো 1:1 রেশিও, তুমি কি হ্যাঁ। আন্দাজে নাম্বার ধরতে পারবা? না। না, তোমাকে 1:1 ধরতে হবে, 9:9, 20:20 তাই ধরতে হবে, তাই না? 3:1 যদি আসে তুমি কি না না স্যার নাম্বার গুলা মানে ওই অনুপাতে ঠিক রেখে মানে যে নাম্বার গুলা। ইয়েস, মানে মানে আমাদের এক্সপেক্টেড হইতো একদম পারফেক্ট রেশিও মেনটেন করে, আর অবজার্ভ তো যে কোনো কিছু হইতে পারে। স্যার ধরেন আপনি 900 স্যার, ধরলেন, মানে আমি স্যার- ওইখানে ধরলাম 81, 27, 27, তারপরে 9, তাহলে তো ওইরকম ভ্যালু আসতো 9:3:3:1। ওয়েট আমি 900 আর তোমার 81, 27, 27 এর মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু। না It's অনুপাত ratio- ঠিক থাকবে কিন্তু মানে নাম্বার yes, আলাদা, yes, yes. সেটাই আমি বলতেছি। Yes. মানে এরকম কি ধরা যাবে? মানে তুমি তুমি কথাটা একটু মানে বুঝার চেষ্টা করো। হ্যাঁ, জি স্যার বলেন। তুমি এই আমাদের ক্লাসে 299 জন স্টুডেন্ট যে যেটাই ধরুক না কেন, রেশিও তো ঠিক, রেশিও হ্যাঁ তো রেশিও ঠিক থাকবে, হ্যাঁ হ্যাঁ। ইয়েস, আমাদের হ্যাঁ। বিষয়টা হলো রেশিও। হুম। আমি তো একটা হাইপোথেটিক্যাল নাম্বার দিলাম, রেশিওটা ঠিক থাকলেই হলো। আচ্ছা কথা বুঝতে জি পেরেছো? স্যার। আচ্ছা, হুম। এখন তুমি একটা ভালো কথা বলছো, এই যে 81, 27, 27 বললা, আমরা তো তোমার এই 81, 27, 27 যে এটাতে না মিলবে না, হ্যাঁ হ্যাঁ। মিলছে না। আমরা এখন হ্যাঁ। এটাই টেস্ট করব যে এটা কি আসলে, দেখো রাফলি মনে হচ্ছে এটা নিশ্চয়ই 81, 27, 27 এটা ফলো নয়। করছে, তাই না? রাফলি মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ, আমরা হ্যাঁ। এটা স্ট্যাটিস্টিক্যালি টেস্ট করব আসলে এটা মিলছে কিনা। বুঝতে পেরেছো কথাটা? হ্যাঁ, আচ্ছা ভালো কথা বলছো তুমি। আচ্ছা, এখন এখানে কয়টা গ্রুপ আছে বলো দেখি? 4টা। 4টা গ্রুপ আছে, ঠিক আছে। তাহলে আমাদের নাম্বার অফ গ্রুপ হলো n হলো 4টা। 4। হ্যাঁ, আচ্ছা আমরা যে ইকুয়েশনটা করব, ডিগ্রিজ অফ ফ্রিডম, আমি জানি না তোমরা কে কি বুঝো, আমি তোমাদেরকে আজকে ডিগ্রিজ অফ ফ্রিডম বুঝাইতে পারবো না। শুধু জেনে রাখো আমরা ডিগ্রিজ অফ এই যে কাই স্কয়ারের ভ্যালুটা আমরা ডিটারমাইন করব, সেটা আমরা ডিগ্রিজ অফ ফ্রিডমের এগেইনস্টে ডিটারমাইন করব। তো আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে কত হবে? 3। নাম্বার অফ গ্রুপ -1 অলওয়েজ, হ্যাঁ। নাম্বার অফ গ্রুপ -1, তাই 4টা গ্রুপ আছে, সো -1, তাহলে 3 ডিগ্রিজ অফ ফ্রিডম। আচ্ছা, আর এখানে তোমরা বুঝেই গেলা, এটা হলো কাই স্কয়ার, এটা হলো সাম, এটা হলো অবজার্ভড ফ্রিকোয়েন্সি, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, বাস। তাহলে আমাদের এই এক্সপেক্টেড রেশিওটা কত ছিল এবার এই প্রবলেমের জন্য? 9:3:3:1। 9:3:3:1। এখন আমি তোমাদেরকে একটু বলি, আমাদের হাতে ফিজিক্যালি ক্লাসটা করতে হলে খুব ইন্টারেস্টিং হইতো। এই ভ্যালুটা রাফলি এই ধরনের ভ্যালু 9:3:3:1 এর পারফেক্ট এক্সপেক্টেড ভ্যালুটা কিভাবে আমরা বের করতে পারবো? কেউ কি আমাকে একটা বুদ্ধি বলতে পারবা যে আমরা এই স্যার আপনার ভ্যালুটা, কথাটা বুঝতে পারিনি। হ্যাঁ আপনার কথাটা বুঝতে পারিনি। মানে প্রশ্নটা। এই যে একটা অবজার্ভড ভ্যালু আমরা 4টা ভ্যালু আমরা পেলাম, এইটা এক্সপেক্টেড পারফেক্ট এক্সপেক্টেড ভ্যালুটা কি হইতো 9:3:3:1 রেশিওর জন্য? কিভাবে বের করতে পারি? রেশিও দিয়ে গুণ করে। এই তো, রেশিওকে 10 দ্বারা গুণ করলে ইয়েস, তোমাদের এই যে তোমাদের কনসেপ্ট ঠিক আছে, সেন্স ঠিক আছে। তাহলে আমরা জানি যে আমাদের টোটাল রেশিও কত? 9 + 3 + 3 + 1, তাহলে কত হলো? 16। আমার টোটাল রেশিও হলো 16। মানে এই যে এখানে যতগুলা ভ্যালুই থাকুক না কেন, যতগুলো নাম্বারই থাকুক না কেন, এইটার 16 ভাগে ভাগ করব আমরা। কথাটা বুঝতে পেরেছ? তাহলে 16 ভাগের মধ্যে এইখানে হবে 16 ভাগের 9 ভাগ, এইখানে হবে 16 ভাগের 3 ভাগ, এইখানে হবে 16 ভাগের 3 ভাগ, এইখানে হবে 16 ভাগের 1 ভাগ, সব মিলিয়ে 16 ভাগ হইল। বুঝতে পেরেছ? হ্যাঁ। ইয়েস। মানে আমি এখন যেটা চেষ্টা করছি সেটা হলো আমাদের অবজার্ভড মানে এক্সপেক্টেড ভ্যালুটা বের করার চেষ্টা করছি। তাহলে আমাদের এই যে এতগুলো আছে, রেশিওটা ফলো করতে হলে টোটাল ভাগ হইতে হবে 16টা, 16 ভাগ। আর আমার এই
টোটাল পপুলেশনের নাম্বার হলো এখানে 155, মানে 85 যোগ এই যে 85 যোগ 32 যোগ 28 যোগ 10 টোটাল হলো 155। এই 155টাকে আমি 16 ভাগে ভাগ করব। 16 ভাগের এইখানে হবে 9 ভাগ, এখানে হবে 3 ভাগ, এখানে হবে 3 ভাগ, এখানে হবে 1 ভাগ। তাহলে এটা 9:3:3:1 রেশিওতে আমরা এক্সপেক্টেড ভ্যালুটা পাবো। তাহলে খেয়াল করে দেখো দেখি, একটু সেন্স করার চেষ্টা করো। তাহলে দেখো আমাদের পপুলেশন গুলো ছিল রাফ ব্ল্যাক, রাফ হোয়াইট, স্মুথ ব্ল্যাক, স্মুথ হোয়াইট। অবজার্ভ ফ্রিকোয়েন্সি ছিল 85, 32, 28, 10। কেমন? আর আমাদের এই টোটাল পপুলেশন হলো 155। এই 155 এর 9 ভাগের 16 ভাগ হবে আমাদের এই ভ্যালুটার এক্সপেক্টেড ভ্যালু। দেখো বুঝতে পারছো কিনা? জি স্যার। কেমন? আর এই ভ্যালুটার এক্সপেক্টেড ভ্যালু হলো টোটাল 155 এর 3 ভাগের 16 ভাগের 3 ভাগ। এইটা সেম, টোটাল পপুলেশনের 16 ভাগের 3 ভাগ। আর এটা হওয়া উচিত, এক্সপেক্টেড ভ্যালুটা হওয়া উচিত টোটাল পপুলেশনের 16 ভাগের 1 ভাগ। ওকে, তাহলে আমরা কিন্তু এই অবজার্ভ ভ্যালুগুলোর পারফেক্ট এক্সপেক্টেড ভ্যালুগুলো কি হওয়া উচিত ছিল 9:3:3:1 রেশিওর জন্য, সেটা আমরা বের করে ফেললাম। ওকে, হ্যাঁ। এটা আমরা কিভাবে বের করলাম? আমরা প্রথমেই আমাদের কয়টা ভাগ আছে রেশিও গুলো যোগ করলাম এবং টোটাল পপুলেশনটা যোগ করলাম, তারপরে টোটাল পপুলেশন দিয়ে সেই রেশিও অনুযায়ী আমরা এটাকে ভাগ করে ফেললাম। তাই এবার ভ্যালুটা একটু খেয়াল করে দেখো, এই 85 অবজার্ভ ভ্যালুর জন্য 9:3:3:1 রেশিও হইতে হইলে এক্সপেক্টেড ভ্যালুটা কত? 87। বুঝতে পেরেছো? হ্যাঁ। এই তোমাদের রেসপন্স কিন্তু কমে আসছে। জি স্যার। আচ্ছা, 32 এর জন্য এক্সপেক্টেড ভ্যালুটা আমরা বের করলাম কত? 29। আর 28 এর জন্য 29, কারণ একই রেশিও তো একই। আর 10 এর জন্য এটা হওয়া উচিত 9.6। ওকে, তাহলে আমরা এখানে কি করলাম? আমরা আমাদের যেই নাম্বার অফ গ্রুপস দেয়া আছে সেখান থেকে ডিগ্রিজ অফ ফ্রিডম বের করলাম। এক্সপেক্টেড রেশিও গুলো থেকে আমরা এক্সপেক্টেড রেশিও এবং আমাদের গিভেন নাম্বার অফ পপুলেশনস থেকে আমরা ক্যালকুলেট করে বের করে ফেললাম আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। হয়ে গেল? তাহলে আমরা অবজার্ভ ভ্যালুটা পেয়ে গেলাম এবং এক্সপেক্টেড ভ্যালুটা পেয়ে গেলাম। ওকে, তাহলে এইবার আমরা আসো কাই স্কয়ারটা ডিটারমাইন করে ফেলি। তাহলে আমাদের এখন এই অবজার্ভ ফ্রিকোয়েন্সির জন্য আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা আমরা বের করলাম, রাইট? জি স্যার। ইয়েস, তাহলে আমরা আসলে কাই স্কয়ার ভ্যালুটা বের করে ফেলি। আমরা তো জানি অবজার্ভ ফ্রিকোয়েন্সি মাইনাস এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হোল স্কয়ার। তাহলে 87 মাইনাস 87, সরি, অবজার্ভ ফ্রিকোয়েন্সি মাইনাস এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হোল স্কয়ার। পেয়েছো এখানে? হ্যাঁ। পেয়েছো? জি স্যার। আচ্ছা, ডিভাইডেড বাই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের এই প্রথমটুকু হলো এই ফার্স্ট ভ্যালুটার জন্য, ঠিক আছে? এবং এটা যেহেতু আমরা প্রত্যেকটা গ্রুপের জন্য, প্রত্যেকটা ভ্যালুর জন্য যেহেতু আমরা সাম করে যাব, তাহলে পরেরটা আসবে 32 মাইনাস 29 হোল স্কয়ার ডিভাইড বাই 29। এরপরে আসবে অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড 28 মাইনাস 29 ডিভাইড বাই 29। একদম শেষেরটা দেখো 10 মাইনাস 9.68 ডিভাইড বাই 9.68 উইথ 4 মাইনাস 1 ডিগ্রিজ অফ ফ্রিডম। বুঝতে পেরেছো? স্যার সেকেন্ডটাতে 29.08 এর জায়গায় 29.06 হবে না? এটা টাইপিং এরর। হলো না? এটা তো আমরা একটা সিম্পল ম্যাথমেটিক এখন, তাই না? এটা তো আমরা ভ্যালু বের করে ফেলতে পারবো, তাই না? এটা ক্যালকুলেট সিম্পল। এটার জন্য তোমাদের একটু ক্যালকুলেটর প্রয়োজন হবে।
আচ্ছা, আমি আজকে আর ক্যালকুলেটিং এ যাচ্ছি না। দেখো তাহলে আমরা প্রত্যেকটার জন্য আমরা ক্যালকুলেট করে বের করে ফেললাম কি আলটিমেট ফাইনাল কাই স্কয়ারের ভ্যালুটা কি হলো 0.40 উইথ 3 ডিগ্রিজ অফ ফ্রিডম। কেমন? তাহলে এই যে কাই স্কয়ারটা এটা কি বলছে বলো তো আমাকে, এই যে 0.40 এই কথাটা কি মিন করে বলো দেখি আমাকে। একটু সেন্স করার চেষ্টা করো এই ভ্যালুটা কি মিন করে। স্যার 4% ডেভিয়েশন। হ্যাঁ বলো বলো। এক্সপেক্টেড Sir, যেটা four- হওয়ার কথা ছিল সেখান থেকে 0.4 অংশ হচ্ছে ডেভিয়েট হয়েছে। ইয়েস, এক্স্যাক্টলি। মানে আমাদের যে অবজার্ভ ভ্যালুটা আমরা পেয়েছি সেটা একেবারে পারফেক্ট রেশিও ভ্যালু থেকে ডেভিয়েট করেছে। এটার একটা মিজার, এটার একটা ভ্যালু আমরা বের করলাম 0.4। মানে আমরা এটা পার্সেন্ট নাকি সেটা আমরা পরের বিষয়, যে কতটুকু ডেভিয়েট করলো 0.4। কেমন? এখন আমাদের মূল প্রশ্ন হলো এই যে 0.4 ডেভিয়েট করলো এইটা কি সিগনিফিকেন্ট ডেভিয়েট করলো নাকি নট অতটা সিগনিফিকেন্টলি ডেভিয়েট করলো না, এইটা আমরা মেজার করার বিষয়। কথাটা বুঝতে পেরেছো কিনা? শোনো, এই তোমাদের রেসপন্স একদম কমে গেছে। জি স্যার। জি স্যার। এই দুই একটা ছেলেদের ভয় শুনতে চাই। বুঝতেছি স্যার। ইয়েস, না বুঝলে জিজ্ঞাসা করবা। কেমন? আমার টার্গেটটা হলো যাতে তোমরা এই ম্যাথমেটিক্সটা সেন্সটা পাও, এটা হলো আমার টার্গেট। কারণ ভট করে মুখস্থ করে অঙ্ক সবাই করতে পারবে, বাচ্চাও করতে পারবে। সেন্সটা ইয়েস স্যার, এখানে এই যে 3 ডিগ্রি অফ ফ্রিডম যেটা আমরা পাচ্ছি এটা সিগনিফিকেন্সটা কি? এইটা সিগনিফিকেন্সটা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স আছে। কেমন? আমি একটা প্রশ্ন করি। ফ্রিডম স্যার মানেটা কি স্যার? ওয়েট আমি একটা প্রশ্ন করি তোমাদেরকে। একটা হলো আমি মনে করি দুইটা প্রবলেম করলাম। একটা প্রবলেম হলো ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল 3 আর একটা ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল 40। ফর এক্সাম্পল, একটা ডিগ্রিজ অফ ফ্রিডম 3 আর একটা ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 40। বলো দেখি কোনটার ভ্যালুটা রোবাস্ট? 40। কেন? কারণ স্যার এটা বেশি স্যার 40। সেখানে অনেক বেশি অবজারভেশন ছিল, অনেক বেশি অবজারভেশন থেকে আমি পেয়েছি, তাই না? সো তোমার প্রথম যে প্রশ্ন ছিল ডিগ্রিজ অফ ফ্রিডমের সিগনিফিকেন্সটা কি, আমি স্পেসিফিক এখানে জেনে যাচ্ছি যে 3টা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকা মানে হলো আমার এখানে আসলে ভ্যালু ছিল মাত্র 4টা। কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। ইয়েস। সো এইটা হলো ডিগ্রিজ অফ ফ্রিডমের সিগনিফিকেন্স। এটা সিগনিফাই করে হাউ মেনি নাম্বার অফ ভ্যালুজ ইউ হ্যাড, হাউ মেনি নাম্বার অফ রিপিটেড অবজারভেশনস ইউ হ্যাড। এখন যদি আরো অনেক বেশি হয় তাহলে এটার এই যে ভ্যালুটা যেটা আসবে, আমাদের ম্যাথমেটিক্যাল ভ্যালু যেটা আসবে সেটা রোবাস্ট, কারণ অনেক বেশি নাম্বার অফ গ্রুপস থেকে সেটা নেয়া। এটা আমাদের এই ডিগ্রিজ অফ ফ্রিডম সেটা সিগনিফাই করে, স্ট্রেংথ অফ দা ডাটা সিগনিফাই করে। ওকে, আচ্ছা এরপর তুমি বলছো যে সেকেন্ড প্রশ্ন ছিল ডিগ্রিজ অফ ফ্রিডম জিনিসটা কি, তাই না? এইটা হ্যাঁ, এইটা হলো আমরা যখন একটা স্ট্যাটিস্টিক্যালি মানে মনে করো তুমি বাজার থেকে তরমুজ কিনে তুমি 10টা তরমুজ কিনলা। 10টা তরমুজ কিনে তুমি এদের সাইজ মাপলা। কেমন? এখন এই একটা পার্টিকুলার ভ্যালু ফ্রিলি চুজ করার একটা সাইজ, মানে তুমি 10টা তরমুজ কিনলে 10টা তরমুজের সাইজ তুমি খেয়াল করলা, মাপলা। এখন মনে করো কোনটা আছে 10, ফর এক্সাম্পল 15, 10, 9, 8, 7 এভাবে 1 পর্যন্ত 10টা ভ্যালু। এখন আমি আসলাম, আমি এসে একটা তরমুজ তুমি একটা চয়েস করব, হ্যাঁ, সেখান থেকে আমি 1 নাম্বারটা নিয়ে গেলাম সবচেয়ে বড়টা, এরপর একজন আসলো তার চাইতে বড়টা নিয়ে গেল, এর চাইতে আসলো তার চাইতে বড়টা নিয়ে গেল, এমন করতে 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 যখন লাস্ট একটাই চলে আসবে, কেমন, যখন লাস্ট একটা তরমুজ আছে, যে আসবে সে কি তরমুজ তার চয়েস করার অপশন আছে, ফ্রিডম আছে? না স্যার, তার কিন্তু ফ্রিডম নাই আর, কারণ একটাই আছে, তাকে এটাই নিতে হবে। এইটা দিয়ে মিন করে যে তোমার যে ডেটা ভ্যালু গুলা ছিল
তুমি এই ডেটা ভ্যালুগুলো চুজ করার ফ্রিডম তোমার কতটুকু ছিল? তোমার এই 4টা ভ্যালু থেকে চুজ করার ফ্রিডম আছে মাত্র 3বার। কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। মাত্র 3বার ফ্রিডম আছে তোমার এই 4টা ভ্যালু থেকে চুজ করা। লাস্টের বার তোমার আর ফ্রিডম নাই। এটুকু বুঝো, এই ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ইন্ডিকেট করে এইটুকু যে তোমার এই ডাটা ভ্যালুর, আমরা তো স্ট্যাটিস্টিক্স নিয়ে এখানে কথা বলছি, এই ডাটা ভ্যালুতে কি পরিমাণ ডেটা ছিল সেটা ইন্ডিকেট করে ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে। ওকে, আচ্ছা ওকে, আমরা এবার আমাদের অঙ্কে ফিরে আসি। এবার আসো স্যার আরেকটু স্যার, এই ক্ষেত্রে স্যার আমাদের অবজার্ভ নাম্বার যেমন হচ্ছে 4টা গ্রুপে আছে, ঠিক আছে? হ্যাঁ। তো সেটা তো আমার ওই যে রেশিওকে ফিট করতেছে 9:3:3:1, এখানে 4টা পোর্শন। এখন যখন আমার অবজার্ভ নাম্বার যদি হয় যে ধরেন এই যে 40 কথা যেটা বলছেন, সেক্ষেত্রে আমার রেশিওটা কেমনে ফিট করবে এটা? আমি তোমাকে ডিগ্রিজ অফ ফ্রিডম বুঝাইতে গিয়ে একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিলাম, কেমন? অন্য স্ট্যাটিস্টিক্স এর কথা চিন্তা করো। আমাদের এই জেনেটিক্স এর এই স্ট্যাটিস্টিক্স এ নিশ্চয় আমরা 40 ভ্যালুর কোনো ইয়া পাবো না, রেশিও পাবো না। 40 হলে তো স্যার 39 অনেক। সেটা হবে না। আমরা এখানে কি পাইতে পারি? ভালো কথা প্রশ্ন। আমরা এখানে কি পাইতে পারি? আমরা এখানে কি পাইতে পারি আমি একটু দেখাই তোমাকে। যে প্রথমে যেটা দেখিয়েছিলাম, শিট, কোথায় চলে গেল? আমরা এখানে এরকম পেতে পারি, এই যে দেখো 1 2 3 4 5 6, সর্বোচ্চ 6টা পেতে পারি। অথবা ডায়াবেটিসের ক্ষেত্রে দুইটাই যদি পার্শিয়াল ডোমিনেশন থাকে 1 2, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি এক্সাম্পলটা দিলাম, একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিলাম। থ্যাংক ইউ স্যার। ওকে, তবে তোমরা যদি কেউ ডিগ্রিজ অফ ফ্রিডম সেন্সটা পেতে চাও, আমি আজকে প্রিপেয়ার্ড না। আমার সাথে যদি ভবিষ্যতে যোগাযোগ করো, আমি তোমাদেরকে সেন্সটা দেওয়ার চেষ্টা করতে পারবো। কেমন? আমি এটা খুব পছন্দ করি যে তোমাদের আজকে ক্লাসের প্রশ্নগুলো আমার ভালো লাগছে। আমাদের এই স্ট্যাটিস্টিক্সটা সেন্স করতে হবে। এটা যদি সেন্স না করা যায় তাহলে এটার কোনো মিনিং, মানে লার্নিং এর কোনো মিনিং নেই। কথা বুঝতে পেরেছো? আচ্ছা ওকে, এখন আমি যেটা বললাম, তোমরা বললা যে কাই স্কয়ার ভ্যালু 0.04, এটা ইন্ডিকেট করে আমার যেই এক্সপেক্টেড অবজার্ভ ভ্যালুগুলো ছিল সেগুলো এক্সপেক্টেড ভ্যালু থেকে কতটুকু ডিভিয়েট করলো তার একটা মেজার। হ্যাঁ, এই 0.4, ঠিক কিনা? ওকে, এখন আমি জানতে চাইবো এটা কি স্ট্যাটিস্টিক্যালি ডেভিয়েট করলো নাকি খুব সিগনিফিকেন্টলি ডেভিয়েট করলো নাকি এই ডেভিয়েশনটা নন সিগনিফিকেন্ট, এটা আমি বুঝতে চাই। কেমন? এখন খেয়াল করো, আমরা এই অঙ্কের ক্ষেত্রে পাইলাম 0.440, আর আমরা যদি অন্য কোনো একটা অঙ্কের ক্ষেত্রে পাই 10.10, তাহলে একটা হলো আমাদের এই অঙ্কের কারণে 0.4, আর একটা পাইলাম আমরা 10, তাহলে কোনটা খুব বেশি ডেভিয়েট করলো? ওই 10 যেটা। এখন প্রশ্ন আসে, আমরা এই যে 10 ডেভিয়েট করলো বা 0.4 ডেভিয়েট করলো, এটাকে আমরা কম্পারেটিভলি বলতে পারলাম যে 10টা হলো বেশি ডেভিয়েট করলো, খুব স্বাভাবিক সহজভাবেই। এখন আমাদের প্রশ্নটা এসে তাহলে কতটুকু ডেভিয়েট হইলে আমরা বলবো যে হ্যাঁ এটা এক্সপেক্টেড ভ্যালু থেকে সিগনিফিকেন্টলি ডেভিয়েট করে নাই। একটা রেঞ্জ তো আমাদের লাগবে, তাই না? আমাদের তো একটা ক্রাইটেরিয়া লাগবে। কথাটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ জি স্যার। কতটুকু ডেভিয়েট করলে সেটা আসলে ডেভিয়েশনই না, আমাদের এই ক্রিটিক্যাল ভ্যালুটা লাগবে, সেইটা স্ট্যাটিস্টিক্যালি মেজার করা আছে। স্ট্যাটিস্টিশিয়ানরা সেটা মেজার করে রেখেছে। এই ভ্যালুটা দেখো, এটাকে আমরা কাই স্কয়ার ভ্যালু বলতে পারি, কাই স্কয়ার প্রবাবিলিটি ভ্যালু। দেখতে পাচ্ছ টেবিলটা? দেখতে পাচ্ছ? বাহ, জি স্যার, দেখা হ্যাঁ, এখন কতটুকু ডেভিয়েট করলে সেটা সিগনিফিকেন্ট অথবা ইনসিগনিফিকেন্ট, এই ক্রাইটেরিয়াটা সেট করা আছে। এটা সেট করেছে স্ট্যাটিস্টিশিয়ানরা। কেমন? এই ভ্যালুটা তোমরা টি টেস্টের ক্ষেত্রে এটা অলরেডি দেখেছো হয়তো বা আগে কখনো। হ্যাঁ, এটা হলো কাই স্কয়ারের জন্য প্রবাবিলিটি ভ্যালু। এইখানে দেখো কি কি দেয়া আছে, ডিগ্রিজ অফ ফ্রিডম দেয়া আছে। এখন প্রশ্ন হইলো, এই ডিগ্রিজ অফ ফ্রিডমের সাথে সাথে কিন্তু আমার ক্রিটিক্যাল ভ্যালুর ইয়েটা চেঞ্জ হয়ে যায়। আমি সেদিকে গেলাম না, ফরগেট ইট। তাহলে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কত ছিল? 3। এবার 3 ডিগ্রিজ অফ ফ্রিডমে কাই স্কয়ারের ক্রিটিক্যাল ভ্যালুটা কত
আমরা এখান থেকে বের করব। এখন এবার এখানে দেখাবার সেভারাল লেভেলস অফ প্রবাবিলিটি দেওয়া আছে, আমরা কোন প্রবাবিলিটি ধরবো? 0.4 এর কাছাকাছি যেটা আছে। নো নো নো, আমরা ফরগেট ভ্যালু, আমরা 3 ডিগ্রিজ অফ ফ্রিডম এর এগেইনস্টে কত পার্সেন্ট প্রবাবিলিটি ধরবো? 5%। 5% ধরবো। 5% কেন ধরবো? কেন ধরবো? 5% হলো আমাদের একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে থাকলে আমরা বলতে পারবো যে ওই এক্সপেক্টেড রেশিওর কাছাকাছি আছে। এর বেশি হলে ডেভিয়েশন বেশি হয়ে গেলে আমরা ওইটাকে নেগলেক্ট করব। এই প্রবাবিলিটি ভ্যালুটা একটু বুঝো, আমি একটু সংক্ষেপে একটু বলি। প্রবাবিলিটি ভ্যালুটা, মনে করো তুমি একটা করোনার জন্যই মনে করো তুমি একটা ওষুধ আবিষ্কার করলা, ঠিক আছে? ওষুধ আবিষ্কার করলা, এখন ওষুধটা টিকা, ফর এক্সাম্পল টিকা আবিষ্কার করলা। টিকা আবিষ্কার করে তুমি দেখলা 100 জনের মধ্যে দিলে 95 জনের ক্ষেত্রে এটা কাজ করে, কেমন? 5 জনের ক্ষেত্রে এটা কাজ করে না। তাহলে তোমার এটার প্রবাবিলিটি কতটুকু হইলো? 95%। কথাটা বুঝতে পেরেছো? আবার তোমাদের আরেকজন অন্য একটা ফ্রেন্ড আরেকটা টিকা আবিষ্কার করলো, তারটা দেখা গেল মাত্র 60% লোকের ক্ষেত্রে হচ্ছে, তোমার কাজ করছে, ইফেক্টিভ হচ্ছে। তাহলে কোনটা তুমি নিবা? 95%। আচ্ছা, এখন 100 হইলে ভালো হইতো না? জি স্যার। 100 একদম এমন একটা টিকা তুমি বের করলা ঘরে বসে, যেটা 100 জনের ক্ষেত্রে দিলে 100 জনের ক্ষেত্রে কাজ করে, এটা হলে ভালো হইতো না? জি স্যার। কিন্তু এটা হয় না, প্র্যাকটিক্যাল এটা হয় না, এটা হয় না। তখনই আমাদের প্রয়োজন আসে একটা পার্টিকুলার সিলিং ধরে রাখা, যে এইটুকু হলে আমরা বলবো ওকে ইটস ডান, ইফেক্টিভ। তোমরা খেয়াল করে দেখো, এখন কিন্তু টিকার প্রবাবিলিটি নিয়ে অনেক তর্ক হচ্ছে, তাই না? হ্যাঁ, তর্ক হচ্ছে। আবার তোমাদের মার্কের ক্ষেত্রে খেয়াল করো না কেন, কেউ একজন 100 পাইলো আর কেউ একজন 40 পাইলো, আমরা কাকে ভ্যালু দিচ্ছি বেশি? 100 যে পাইলো, আবার 100 যে পাইলো আর 95 যে পাইলো, তাদের কি আমরা পার্থক্য করতেছি? ওইভাবে না। আমরা আমাদের এই তোমাদের ইয়েটা খেয়াল করো, এই গ্রেডিং সিস্টেমটা খেয়াল করো। আমরা এখানে বলছি কি, ওকে 80 আপ পাইলে এরা সব একই রকম, মানে 80 বেশি যারাই পাবে তারা একই ক্যাটাগরির স্টুডেন্ট, তাদের পারফরমেন্স একই রকম, তাই না? 80 হোক, 85 হোক, 90 হোক, আমরা বলছি এটা A+, ঠিক কিনা? প্রবাবিলিটি ভ্যালুটাও তাই। হ্যাঁ, আমরা কতটুকু স্ট্রং কনসিডারেশন রাখবো আমাদের এই টিকার পারফরমেন্সের জন্য বা আমাদের রেজাল্টের পারফরমেন্সের জন্য। আমরা সাধারণত মেনে নিলাম যে এই 5% লেভেল অফ প্রবাবিলিটি, মানে 5% ক্ষেত্রে এটা কাজ না করতে পারে। কথাটা বুঝতে পেরেছো? কিন্তু 95% ক্ষেত্রে এটা কাজ করবে। আমরা যদি 95টা এক্সপেরিমেন্ট 100টা এক্সপেরিমেন্ট র্যান্ডমলি করি, তাহলে আমাদের এই কাই স্কোয়ারের ভ্যালুটা ওই 95% ক্ষেত্রে কাজ করতে হবে। 5% ক্ষেত্রে ওকে ঠিক আছে, এটা হইতেই পারে। এইটা হলো প্রবাবিলিটি ভ্যালু। কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা সাধারণত আমরা কিন্তু 1% লেভেলও যেতে পারি, আবার 5% লেভেলও যেতে পারি। তাহলে আমরা 1%টা খুবই শক্ত হয়ে যায়। সেজন্য সাধারণত আমাদের এগ্রিকালচারাল এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যে 95% ক্ষেত্রে কাজ করেছে, 5% ক্ষেত্রে কাজ করে নাই, এটুকু হলে আমরা বলছি ওকে সিগনিফিকেন্ট। তাহলে আমরা 3 ডিগ্রিজ অফ ফ্রিডমে কাই স্কয়ার ভ্যালুটা নিব কত প্রবাবিলিটির জন্য? 95% probability। ইয়েস, 95%। মানে 0.05, মানে 5%। আচ্ছা, এটাকে আমরা 95 বলছি, এটাকে আমরা 5% লেভেল অফ প্রবাবিলিটি, ঠিক আছে? 0.05। হ্যাঁ, 0.05, ইয়েস। এখন এই ভ্যালুটা কত against the degrees of freedom 3, 5% level of probability, এটা কত? 7.81। এটা কিসের ভ্যালু? 7.81 কিসের ভ্যালু? কাই স্কয়ারের ভ্যালু। আমাকে ইয়াটা বলে দিচ্ছে, এই ক্রাইটেরিয়াটা বলে দিচ্ছে যে 3 ডিগ্রিজ অফ ফ্রিডম এবং 5% লেভেল অফ প্রবাবিলিটি, তোমার যদি ডেভিয়েশনটা 7 পর্যন্ত হয়, ইট ইজ অ্যাকসেপ্টেবল। মানে অ্যাকসেপ্টেবল, এটা সিগনিফিকেন্ট ভেরিয়েশন হয় নাই। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা ইয়েতে যাই, বলছি। তাহলে আমরা কি পেলাম? আমাদের ক্যালকুলেটেড ভ্যালু পেলাম 0.4।
আচ্ছা শব্দ হচ্ছে কি স্যার? কোনো একজনের একটা ইয়ে থেকে মনে হয় ডিভাইস থেকে শব্দ হচ্ছে কিনা? ওকে, তাহলে আমাদের স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, একটা ইনফরমেশন, সেটা হচ্ছে আমাদের এই ক্লাস লিংকটাতে অনেকে জয়েন করার চেষ্টা করছে, কিন্তু 300 লিমিট দেখানোর কারণে অনেকে জয়েন করতে পারছে না। তাই কি? জি স্যার, আমাদের প্রায় 350 মতন থাকে ক্লাসে, হ্যাঁ, এটা কি এখন 300 লিমিটের জন্য অনেকে ঢুকতে পারছে না। আচ্ছা এইটা কি তোমাদের এই আমার ক্লাসে হলো নাকি অন্যান্য ক্লাসে হতো? স্যার এই যে মানে আমাদের তো কমন একটা লিংক ছিল, সেটাতে স্যার আমরা 350 আপ যেতে পারতাম, কিন্তু এই লিংকটা তো আলাদা, এই জন্য এটাতে হয়তো লিমিট দেওয়া। তো ওরা আর কি বলছে যে আপনাকে একটু ইনফর্ম করার জন্য যে ওরা না না, তুমি ভালো কথা বলেছো। আমাদের অন্যান্য টিচাররা কিভাবে ক্লাস নিত? এই লিংকে ক্লাস নিত না অন্য লিংকে ক্লাস নিত? আমাদের কমন লিংক আছে স্যার একটা। সেটা কোনটা? আমি যেমন গতকালকে আমার ডিপার্টমেন্টের কলেজদের সাথে আলাপ করেছি, ওনারা আমাকে বললো যে ইন্ডিভিজুয়ালি ওনারা এই স্কেডিউল করেছে। স্যার আমাদের লেভেল 3 এর জন্য তো একটাই কমন লিংক সব ক্লাসের জন্য। আচ্ছা ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এই পয়েন্টটা কনসিডারেশনে নিলাম। কেমন? তোমাদের যারা পারে নাই, যারা আজকে অ্যাটেন্ড করতে পারে নাই, ওরা যদি নিজেরা গ্রুপ ফর্ম করে আমাকে যদি একটা সময় দেয়, আমি ওদের জন্য আলাদা করে ক্লাস নিয়ে নিব। কথা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তোমরা একটু মেসেজটা দিবা। যারা জয়েন করতে পারলো না, ওরা যদি আমাকে একটা গ্রুপ ফর্ম করে একটা পার্টিকুলার সময় দেয়, আমি আবার ক্লাসটা নিব ওদের জন্য। ঠিক আছে? আচ্ছা আসো, এবার আসো আমরা এটা বোঝার চেষ্টা করি। এখন আমাদের ইন্টারপ্রিট করার বিষয় আসছে রেজাল্টটা। তাহলে আমরা পাইলাম আমাদের ক্যালকুলেটেড ভ্যালু হলো 0.4, আর টেবুলেটেড ভ্যালু যে কাই স্কয়ার টেবুলেটেড ভ্যালু আসলো 5% লেভেল অফ সিগনিফিকেন্সে 3 ডিগ্রিজ অফ ফ্রিডমের এগেইনস্টে 7.81। কথা বুঝতে পেরেছো? তাহলে আমাদের কোন ভ্যালুটা বড়? 7.81 বড়। মানে ক্যালকুলেটেড ভ্যালুটা বড় নাকি টেবুলেটেড ভ্যালুটা বড়? টেবুলেটেড ভ্যালু। টেবুলেটেড ভ্যালুটা বড়। এবার একটা সহজ একটা কথা বলি, ক্যালকুলেটেড ভ্যালুটা যদি বড় হয় তাহলে আমাদের ডেভিয়েশনটা হলো সিগনিফিক্যান্ট। এই কথাটা খেয়াল রাখবা, ক্যালকুলেটেড ভ্যালু যদি বড় হয় তাহলে ডেভিয়েশনটা হলো সিগনিফিক্যান্ট। কেন সিগনিফিক্যান্ট? মানে আমাকে তো বলেই দিল যে তোমার 3 ডিগ্রিজ অফ ফ্রিডম এবং 5% লেভেল অফ সিগনিফিকেন্সের ক্ষেত্রে তোমার 7.8 পর্যন্ত যদি তুমি ভ্যালু পাও, তাহলে তোমার এই ভ্যালুটা সিগনিফিকেন্ট ডেভিয়েশন না। এর বেশি যদি হয়, এইটুকু পর্যন্ত ডেভিয়েশনটা সিগনিফিকেন্ট হয়। এর বেশি যদি ভ্যালু কাই স্কয়ারের ভ্যালু পাও, তাহলে তোমার ডেভিয়েশনটা সিগনিফিকেন্ট। কথাটা কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এটা খেয়াল রাখবা যে ক্যালকুলেটেড ভ্যালুটা যদি টেবুলেটেড ভ্যালুর চেয়ে বড় হয়, তাহলে আমার ডেভিয়েশনটা হলো সিগনিফিকেন্ট ডেভিয়েশন। ডেভিয়েশনটা কিসের ডেভিয়েশন? ডেভিয়েশন বিটুইন অবজার্ভড ফ্রিকোয়েন্সি এন্ড এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আমার আবার বলছি, আমার ক্যালকুলেটেড ভ্যালুটা যদি টেবুলেটেড ভ্যালুর চেয়ে বড় হয়, তাহলে আমার অবজার্ভড ফ্রিকোয়েন্সি এবং এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা সিগনিফিক্যান্ট। ওকে, তাহলে আমার এখানে কি হইলো? আমার ক্যালকুলেটেড ভ্যালুটা কম টেবুলেটেড ভ্যালুর চাইতে। এই সেম ডিগ্রিজ অফ ফ্রিডম এবং সেম লেভেল অফ সিগনিফিকেন্সে আমার টেবুলেটেড ভ্যালুর তুলনায় আমার আমার সেম লেভেল অফ সিগনিফিকেন্স সেম ডিগ্রিজ অফ ফ্রিডমে আমার টেবুলেটেড ভ্যালুর তুলনায় আমার ক্যালকুলেটেড ভ্যালুটা, আমার এক্সপেরিমেন্টের ক্যালকুলেটেড ভ্যালুটা হলো ছোট। তাহলে আমাদের এই যে ডেভিয়েশনটা, আমরা যে অবজার্ভ রেশিওটা পেয়েছি, এটা এক্সপেক্টেড রেশিওর চাইতে সিগনিফিকেন্টলি ডেভিয়েট করলো না স্যার, না। ডান, অঙ্ক ডান। যেহেতু আমাদের ক্যালকুলেটেড ভ্যালুটা কম, সো আমাদের এই ডেভিয়েশনটা
non-significant. The deviation from observed to expected frequency is non-significant. কথা বুঝতে পেরেছো? তাহলে therefore তাহলে আমাদের অবজার্ভ পপুলেশনটা কি 9:3:1 রেশিওতে ফিট করলো, সিগনিফিকেন্টলি ফিট করলো? করলো স্যার। Yes, যেহেতু ডেভিয়েশনটা নন সিগনিফিকেন্ট, যতটুকু ডেভিয়েশন হয়েছে এটা সিগনিফিকেন্ট না, দ্যাট মিন্স স্টিল এই অবজার্ভ ভ্যালুগুলো 9:3:1 রেশিওতে ফিট করলো। বুঝতে পেরেছো এটুকু? হ্যাঁ, এই আমাদের এই প্রবলেম শেষ। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আমাদের যদি একটা এক্সপেক্টেড অবজার্ভ ভ্যালু দেওয়া থাকে, সেখান থেকে যদি আমরা একটা এক্সপেক্টেড রেশিওর এগেইনস্টে আমরা কাই-স্কয়ারের মাধ্যমে টেস্ট করে বলতে পারবো যে আমাদের এক্সপেক্টেড অবজার্ভ ভ্যালুগুলা এক্সপেক্টেড রেশিওর চাইতে সিগনিফিকেন্টলি ডেভিয়েট করলো নাকি করলো না, আমরা সেটাকে কাই-স্কয়ারের মাধ্যমে অ্যানালাইসিস করে স্ট্যাটিস্টিক্যালি আমরা প্রুফ করে দিতে পারবো। এটুকু তো আমরা শিখলাম, তাই না? স্যার লেভেল অফ সিগনিফিকেন্স কি সবসময় 5% ধরবো? ইয়েস, কারণ আমরা 5% এর বেশি কি ধরতে পারবো? সাধারণত 6% কি আমরা ধরবো? নো, ধরবো না স্যার। না, 6% আমরা ধরবো না, আমরা 5% এর মধ্যে থাকবো। 1% ও যদি সিগনিফিকেন্ট হয় সেটা তো আরো ভালো, সেটা তো আরো স্ট্রং এভিডেন্স যে আমাদের 100 বারের মধ্যে মাত্র শুধুমাত্র একবারে ভুল হবে, 99 বারে আমরা একই ধরনের রেজাল্ট পাবো। কেমন? সো আমরা কিন্তু জেনারেল পয়েন্ট হলো ইয়েস, আমরা ম্যাক্সিমাম 5% লেভেল অফ সিগনিফিকেন্সে কনসিডার করব। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝে গেলাম কিন্তু সব এই চ্যাপ্টারে যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেমই সেম, এভাবেই হবে। তাহলে এখানে আরেকটা প্রবলেম খেয়াল করো। তো তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার শেষের অংশটুকু যে 5% এ সিগনিফিকেন্ট নন সিগনিফিকেন্ট ওই অংশটুকু একটু আরেকবার যদি বলতে। তুমি শুধু একটা জিনিস খেয়াল করবা, তোমার ক্যালকুলেটেড ভ্যালুটা যদি বড় হয় টেবুলেটেড ভ্যালুর চাইতে, তাহলে তোমার ডেভিয়েশনটা সিগনিফিকেন্ট। এটুকু খেয়াল রাখবা। আমার রেজাল্টটা ইন্টারপ্রিট করার জন্য এই ইনফরমেশনটা জরুরি যে ক্যালকুলেটেড ভ্যালু যদি টেবুলেটেড ভ্যালু স্যার সিগনিফিকেন্ট মানে কি স্যার, মানে অবজার্ভ ভিউ যেটা ভ্যালু যেটা আছে ওটা কি ম্যাচ করবে না রেশিওর সাথে, মানে এক্সপেক্টেড রেশিওর সাথে? ওয়েট তুমি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করো। কি সিগনিফিকেন্ট বললাম আমি? ডেভিয়েশনটা সিগনিফিকেন্ট, মানে অবজার্ভ ভ্যালুর চাইতে যে ডেভিয়েট এক্সপেক্টেড ভ্যালুর চাইতে অবজার্ভ ভ্যালু যাতে ডেভিয়েট করলো, ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা সিগনিফিকেন্ট ডিফারেন্স। আচ্ছা, আমি তোমাকে আরেকবার একটু বলি, তোমরা একটু কনফিউজ করে ফেলছো। এই দেখো, এটা তো আমাদের অবজার্ভ ভ্যালু, তাই না? দেখতে পাচ্ছ? জি স্যার। আর আমরা 9:3:1 রেশিওর জন্য এক্সপেক্টেড ভ্যালুটা আমরা এটা পাইলাম। আমরা তো ক্লিয়ারলি চোখে দেখতেই পাচ্ছি অবজার্ভ ভ্যালুটার এক্সপেক্টেড ভ্যালুটা ডিফারেন্ট, তাই না? এটা তো 85, এটা তো 85 না, এটা তো 87, ঠিক কিনা? এখানে তো ডিফারেন্স একটু তো ডেভিয়েট করলো, এই ডেভিয়েশনটা সিগনিফিকেন্ট নাকি সিগনিফিকেন্ট না, প্রশ্ন হলো সেইটা, তাই না? এটা আমরা মেজার করি কি দিয়ে? কাই-স্কয়ার ভ্যালু দিয়ে। এখন ক্রাইটেরিয়াটা কি? আমাদের কাই-স্কয়ারের ভ্যালু যদি স্ট্যাটিস্টিক্যালি টেবুলেটেড ভ্যালুর চাইতে যদি বড় হয়, তাহলে আমাদের এই যে ডেভিয়েশনটা হলো 87 এবং 85, এই ডেভিয়েশনটা সিগনিফিকেন্ট। ক্যালকুলেটেড ভ্যালু বড় হলে ডেভিয়েশন সিগনিফিকেন্ট, এই কথাটা খেয়াল রাখবা। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তোমরা বাসায় আজকে নিজের একটু প্র্যাকটিস করবে, না হলে তোমাদের মাথায় ঢুকবে না। স্যার এটা তো নন সিগনিফিকেন্ট ছিল, পরে বললাম যে এটা কাই-স্কয়ার কে ফিট করে। এখন যদি সিগনিফিকেন্ট হতো তাহলে তো ফিট করতো না, তখন কি বলতাম আমরা? যে তাহলে ওইখানে কি পরে কি করতাম তাহলে? আচ্ছা, যদি তোমার ক্যালকুলেটেড ভ্যালুটা যদি বড় হয়ে যেত, হ্যাঁ বড় হতো, পরে সিগনিফিকেন্ট তাহলে আমরা বলতে ডেভিয়েশনটা সিগনিফিকেন্ট, মানে হলো এই যে আমাদের এক্সপেক্টেড ভ্যালুর চাইতে যে অবজার্ভ ভ্যালুর চাইতে যে এক্সপেক্টেড ভ্যালু যে ডেভিয়েশনটা, এটা সিগনিফিকেন্ট, মানে এটা ওই রেশিওটা না, এটা রেশিওতে ফিট করে না। হ্যাঁ ফিট করে না, তখন পরে কি বলতাম? পরে কি
রেশিওতে ফিট এটাই তো আনসার, fit। ফিট করে না। হ্যাঁ আচ্ছা, রেশিওতে ফিট করে না। আচ্ছা আচ্ছা তোমাকে জানতে চেয়েছে কি, দেখো আচ্ছা, তোমাকে জি জানতে স্যার, চেয়েছে বাই জি স্যার, জি ফাইন্ডিং। স্যার, হ্যাঁ সিম্পল। স্যার। ওকে, তাহলে এবার আসো, আমাকে বললো এবার প্রশ্ন যদি এরকম আসে যে এই চারটা জেনোটাইপ, এই চারটা ফ্রিকোয়েন্সি, এটা 9:3:3:1 রেশিওতে ফিট করে কিনা কাইস্কারের মাধ্যমে বলে দাও, পারবা না? জি স্যার, পারবো। হ্যাঁ পারবা, একই জিনিস, সিম্পল। এখানে একটা কথা আছে, খেয়াল করে দেখো, এখানে আমাকে দিল কি, আমি ইয়েটাতে দেখাই, এই অবজার্ভ ফ্রিকোয়েন্সি এটা দিল, কেমন দিয়ে বললো এটা হলো ডাটাটা, অবজার্ভ ফ্রিকোয়েন্সি ডাটাটা এটা দিয়ে বললো এই জিনগুলো ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড নাকি হয় ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড অর নট। এটা একটু খেয়াল করো, মন দিয়ে শুনো। এ কয়েকটা জেনোটাইপ আমরা আছে, জেনোটাইপিক গ্রুপ, ঠিক আছে, দেখতে পাচ্ছ? জি স্যার। আর এই হলো এদের অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা, কেমন এইখানে কোনো এই প্রবলেমে কোনো রেশিও দেওয়া নাই, প্রবলেমটাতে কোনো রেশিও দেওয়া নাই, বলে দেওয়া নাই 9:3:3:1 রেশিও দেওয়া বলে দেওয়া নাই, কেমন শুধু তাইলে স্যার ওই যে 9:3:3:1 কে ফিট করে কিনা ওটা দেখা লাগবে। আমার কথাটা শুনো, আগে প্রশ্নটাকে শুনো। তোমাকে কোনো রেশিও দেওয়া নাই, শুধু বললো এই কয়টা জেনোটাইপ, এই কয়টা অবজার্ভ ফ্রিকোয়েন্সি। প্রশ্নটা তোমাকে করলো এটা কি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোসিয়েটেড কিনা, কাইস্কয়ারের মাধ্যমে বলে দাও এটা কি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোসিয়েটেড কিনা। তাহলে তুমি কিভাবে করবে অঙ্কটা? স্যার 9:3:3:1 এ ফিট করলেই তো হবে। ইয়েস, হ্যাঁ এটা দেখবো যে এটা fit করে কিনা। আমরা এখানে ধরে নিব এই অবজার্ভ ফ্রিকোয়েন্সি মনে হচ্ছে যে 9:3:3:1 রেশিওর কথাই বলছে, তাই না? অন্য কিছু তো হওয়ার কথা না এখানে, তাই না? তাহলে আমরা এখানে রেশিওটা কিন্তু বলে দেয়া নাই এই অঙ্কে, তাহলে আমরা বলবো যে ডাটা থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হলো 9:3:3:1, এটাই হওয়ার কথা, এক্সপেক্টেড রেশিওটা এটাই হওয়ার কথা, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন তো এটা বলে নাই যে এই 9:3:3:1 রেশিও থেকে সিগনিফিকেন্টলি ফিট করে নাকি করে না, এটা তো বলে নাই। প্রশ্নটা বলছে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোসিয়েটেড কিনা, এই জিনগুলো ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোসিয়েটেড কিনা, সেটা কিভাবে প্রুফ করবা? স্যার যদি সিগনিফিকেন্ট আসে তাহলে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টেড হবে না। ইয়েস, এখন 9:3:3:1 রেশিও, এই রেশিও যখন থাকে, মন দিয়ে শুনো, এই রেশিও যখন থাকে তখন জিনগুলা কি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোসিয়েটেড নাকি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোসিয়েটেড না? ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোসিয়েটেড। আর ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোসিয়েটেড না হইলে ঘটনাটা কি হয়? রেশিও বদলে তখন রেশিও চেঞ্জ হয়ে যাবে, রেশিওটা চেঞ্জ হয়ে যাবে, তখন সেই ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোসিয়েটেড, এটার অপোজিট ফেনোমেননটা কি? লিংকেজ। ইয়েস, লিংকড। ওই জিনগুলো লিংকড জিন, যখন জিনগুলো লিংক থাকবে তখন আর এরকম 9:3:3:1 রেশিও পাবো না। তাহলে আমি প্রথমে প্রুফ করব এটা 9:3:3:1 রেশিওতে ফিট করে কিনা। যদি ফিট করে তাহলে এই জিনগুলো ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোসিয়েটেড, আর যদি ফিট না করে তাহলে এগুলো লিংকড জিন। অ্যাসোসিয়েটেড না, তাহলে এগুলো অ্যাসোসিয়েটেড না, লিংকড জিন। লিংক জিন, হ্যাঁ এই কারণে ঘটে যায়। ওকে, আমি তোমাদের যা ধরাই দিচ্ছি আর কি, ঠিক আছে? আচ্ছা, যদি এরকম প্রশ্ন আসে যে ইচ অফ দ্য ফলোইং পপুলেশন, এই দুটো পপুলেশন কোনটা তোমার এই 9:3:3:1 রেশিওতে ফিট করে, তখন কি করতে হবে? টেক করে দেখতে হবে যেটা দুইটা করে দেখতে। ইয়েস, এক্স্যাক্টলি। তখন তোমরা অঙ্কটা দুইবার করবা, একবার এই পপুলেশনের জন্য, আবার সেকেন্ড পপুলেশনের জন্য, দেখবা যে কোনটা ফিট করে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আবার এখানে একটা প্রশ্ন আছে, এই যে এই প্রশ্নটা, ইয়েলো এবং হোয়াইট, একটা মাস্টার ব্রিডিং প্রোগ্রামে ইয়েলো এবং হোয়াইট এই রেশিওতে আসলো, এই অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা এরকম আসলো, ঠিক আছে? এবার এখানে বললো তোমাকে এইটা কি 3:1 রেশিওতে ফিট করে নাকি 13:3 রেশিওতে ফিট করে, এটা বলে দাও, টেস্ট করে বলো। তাহলে কি করতে হবে? আমরা একবার কনসিডার 13:3 রেশিও কনসিডার করে অঙ্কটা করবো, একবার কাইস্কয়ারের ভ্যালু বাইর করবো, আরেকবার আমরা বের করবো 3:1 রেশিও কনসিডার করে। সেম অবজার্ভ ভ্যালু থেকে আমরা কাইস্কয়ার ভ্যালু বাইর করবো দুইবার, একবার বাইর করবো 3:1 রেশিওর জন্য,
আরেকবার বাহির করবো 13:3 রেশিওর জন্য। তারপরে আমরা কম্পেয়ার করে বলবো কোন রেশিওতে সিগনিফিকেন্টলি ফিট করে। ঠিক আছে না? কম্পেয়ার করে বলতে কি যেটা সিগনিফিকেন্ট আসবে সেটা নিব? ইয়েস, এক্স্যাক্টলি, সেটাই ফিট করে। ও না, আচ্ছা, যেটা যদি নন সিগনিফিকেন্ট, নন সিগনিফিকেন্ট এটা নন যেটা সিগনিফিকেন্ট, সেটা ফিট করবে। যেটা ডেভিয়েশনটা নন সিগনিফিকেন্ট। হ্যাঁ, স্যার যদি দুইটাই নন সিগনিফিকেন্ট আসে তাহলে কি যেটা তাহলে ভ্যালু কম? দুইটা আসার কথা তাহলে না। তোমাকে দুইটা শোনো, আসবে তাহলে তো হয়তো, প্রশ্নই কারণ ভুল। না একটা না, আসবে। ওয়েট, মনে করো তুমি ক্যালকুলেট করে পেলে যে দুইটাই নন সিগনিফিকেন্ট, ওকে, ডেভিয়েশনটা নন সিগনিফিকেন্ট, তাহলে কি বলতে হবে? উত্তরটা কি? দুইটাতেই ফিট করে, এই ইয়েটা দুইটাতেই ফিট করে, তাই না? এটা হওয়ার কথা না, হ্যাঁ, এটা হবে না। না, কারণ স্যার ওইটা যদি মানে 3:1 তাহলে তো ওইটার হ্যাঁ মানে একই একটা ভ্যালু দুইটা রেশিওতে ফিট করতে পারে না। পারে না। হ্যাঁ হ্যাঁ, আইদার যে কোনো একটাতে ফিট করবে অথবা কোনোটাতে ফিট করবে না, হ্যাঁ, তাই না? ইয়েস, ওকে। এই আমাদের মোটামুটি শেষ, অঙ্কগুলো সব এরকম। আচ্ছা, আরেকটা রকম অঙ্ক থাকতে পারে এরকম, খেয়াল করে দেখো, এই প্রবলেমটা একটু খেয়াল করো। এই প্রবলেমটা একটু খেয়াল করো, দেখতে পাচ্ছ? এইখানে কি করলো, ওই যে আসলে মনোহাইব্রিড ডাইহাইব্রিডের প্রবলেমের মতো, মানে প্যারেন্টের এখানে বললো কিছু ভ্যালু দিয়ে, এখানে বলে দিল যে হোয়াট আর দ্য জেনোটাইপস অফ দ্য প্যারেন্টস। কেমন? আমরা যেটা মনোহাইব্রিড ডাইহাইব্রিড ট্রাইহাইব্রিডের ক্ষেত্রে করেছিলাম, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমাকে দুইটা পার্ট, একটা হলো আগে জেনোটাইপটা বের করে নিতে হবে, এটা একটা প্রশ্নের একটা উত্তর। ইন কেস যদি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে আর কি, যে তোমাকে রাফ ব্ল্যাক গিনিফিগ ক্রসড উইথ হোয়াইট ওয়ান, আমরা পেলাম কি 61 রাফ ব্ল্যাক, 59 রাফ হোয়াইট, 22 স্মুথ ব্ল্যাক, 20 স্মুথ হোয়াইট, এবং বলে দিল কি হোয়াট আর দ্য জেনোটাইপস অফ দ্য প্যারেন্টস, প্যারেন্টের জেনোটাইপটা কি। তাহলে আমরা এখানে প্যারেন্টের জেনোটাইপটা বের করে নিব মনোহাইব্রিড অঙ্কের মতো করে, মনোহাইব্রিড বা ডাইহাইব্রিড অঙ্কের মতো করে, বুঝতে পেরেছো? এটা দুইটা অংশ, এই অঙ্কের দুইটা অংশ, একটা হলো এই যে মনোহাইব্রিড ডাইহাইব্রিডের মতো অংশ, যেখানে আমরা প্যারেন্টের জেনোটাইপটা বের করে নিব। তারপরে আমরা বের করব do you think the genes of both color and texture assorted independently? If so, justify your answer with proper test. তারপর আমরা বের করব যে কাই স্কয়ারের মাধ্যমে বের করব এই দুইটা কি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোসিয়েটেড নাকি লিঙ্কড জিন। আমরা কাই স্কয়ার দিয়ে এটা অ্যানসারটা জাস্টিফাই করব। কথা বুঝতে পেরেছো? সিম্পল আর কি। হ্যাঁ, সিম্পল। আচ্ছা, আর একটা অঙ্ক কি যেন ছিল, কোথায়? এই যে 3:1 এবং 13:3, এখানে বলেছে তুমি কাই স্কয়ার টেস্ট করে বলো কোনটাতে ফিট করে, এবং give your comments on the type of gene action involved in controlling the trait in mustard. আচ্ছা, এবার আমাকে বলো তো, যদি 3:1 রেশিওতে আসে, রেশিওটা যদি 3:1 রেশিও হয়, তাহলে এটার জিন অ্যাকশনটা কেমন? ডমিনেন্ট, কমপ্লিটলি কমপ্লিটলি ডমিনেন্ট। আর যদি 13:3 আসে, তখন কি, তখন এটার জিন অ্যাকশনটা কি রকম বলবা? ফার্স্ট অফ অল, এটা কি কমপ্লিটলি ডমিনেন্ট? না। ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোর্টেড? না। এদের মধ্যে কিছু স্পেসিফিক জিন ইন্টারঅ্যাকশন আছে। হ্যাঁ, এই পৃষ্ঠা ছিল ডমিনেন্ট এন্ড রিসিসিভ। ইয়েস, ডমিনেন্ট। তোমাদের খেয়াল আছে, গুড। আমার খেয়াল মনে নাই সবগুলো। তাহলে তোমাদের একটু খেয়াল রাখতে হবে, এই তখন যদি এই রেশিওটাতে ফিট করে, তখন তুমি বলবা যে এটা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোর্টেড না, এটা কমপ্লিট ডমিনেন্স না, এখানে টাইপ অফ একটা স্পেসিফিক টাইপ অফ জিন ইন্টারঅ্যাকশন আছে, হুইচ ইজ ওই যে তুমি যেটা বললা ডমিনেন্ট এন্ড রিসিসিভ ইপিস্টেসিস। দেখো, এটা হলো আমাদের লার্নিং অবজেক্টিভ। আমরা যদি নিজেরা ফিল্ড, তুমি যদি বাসায় এখন যদি কোনো ব্রিডিং প্রোগ্রাম করো, F2 জেনারেশনের যে পপুলেশনটা পাবা, সেই পপুলেশনটা অ্যানালাইসিস করে তুমি বলতে পারবা এই ক্যারেক্টারটা কি রকম জেনেটিক কন্ট্রোলের আন্ডারে আছে। এটা কি কমপ্লিট ডমিনেন্স, এটা কি মনোহাইব্রিড, নাকি এখানে কোনো জিন ইন্টারঅ্যাকশন আছে বা ইপিস্টেসিস আছে, তাই না? হ্যাঁ, ইয়েস, এটা হলো আমাদের মূল লার্নিং অবজেক্টিভ।
তাহলে আমার মোটামুটি শেষ। আমি আশা করি যে তোমরা 6 নাম্বার ম্যাথটা আরেকবার দেখেন তো স্যার। 6 নাম্বারটা 6 নাম্বারের রেশিওটা একটু বোঝা দেন তো স্যার, মানে 60 স্যার একটু রেশিওটা একটু বোঝা দেন তো স্যার এখানে। নাম্বার 6 এর রেশিও, তাই না? এটা হলো 61 59 20 20 20। এটা রেশিওটা কি হতে পারে বলো? 3:1:1 আরো চিন্তা করো। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করছো তুমি, যে রেশিওটা কি হতে পারে। এটা কি 9:3:3:1 ধরবো? না স্যার, ধরলে সম্ভব না। তো যাচ্ছে না তো। তাহলে কোন রেশিওটা ধরতে হবে? একটু গেস করো। 6:2:2 আজগুবি টাইপ। না, এরকম তো রেশিও আমাদের নাই তো, আমার তো এরকম রেশিও নাই। সেটা তো বললাম, এনে তো কোনো রেশিওই নেই, এরকম তাহলে আমি তো কি কোনো করতাম না? এরকম তো কোনো ইয়া নেই ডিরেকশন। একমাত্র রেশিও হলো স্যার 3:1:1 অথবা 6:6:2:2। স্যার 9:3:3:1 কি করার চেষ্টা করব? কারণ হচ্ছে আমরা তো দেখবো যে ডেভিয়েশন কতটুকু হয়েছে। আচ্ছা, এখানে তোমাকে আগে এই আমরা যখন জেনোটাইপটা বের করব তখন সেখান থেকে রেশিওটা বের করতে হবে। কেমন? আগে যখন আমরা জেনোটাইপটা প্যারেন্টের জেনোটাইপটা বের করব সেখান থেকে রেশিওটা বের করতে হবে। স্যার এখানে তো বলেই দিয়েছে যে হচ্ছে যে মানে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড কিনা সেটা আমরা মনে করি কিনা, তো সেক্ষেত্রে তো আমাদের মনে হয় 9:3:3:1 দিয়ে করে দেখতে হবে যে আমরা এটা মনে করি কিনা। হয় না। অ্যাসর্টেড ইন্ডিপেন্ডেন্টলি দেওয়া আচ্ছা, আছে। এইটা একটা নন টিপিক্যাল প্রবলেম। কেমন? এখানে তোমাকে প্রথমে এই ফার্স্ট পার্টটা এইটুকু করে এখান থেকে তোমার একটা রেশিও বের করতে হবে। কেমন? এখান থেকে একটা রেশিও বের করতে হবে। স্যার রেশিও তো এখান আমরা স্যার প্যারেন্টের জেনোটাইপ বের করে তো আর নতুন বের হবে না স্যার, যেটা যে কয়েকটা দেওয়া এখান থেকে তো রেশিও বের হবে না। এটার জন্য স্যার প্রথম অংশ তো করা লাগবে কি? প্রথম অংশ স্যার প্যারেন্টের জেনোটাইপ তো হেটারোজাইগাস হবে, তো সেই ক্ষেত্রে তো স্যার ওই আমি তোমাকে 9:3:3:1 রেশিওতে গিয়ে করে দেখবো যে সিগনিফিকেন্ট কিনা, তাহলে তো স্যার অঙ্কটা হচ্ছে। কারণ স্যার আমাদের তো রেশিও বের করতে পারি না, আমাদের খালি বের করতে বলছে যে অ্যাসোসিয়েটেড কিনা। আমরা দেখবো যদি ইনসিগনিফিকেন্ট হয় তাহলে অ্যাসোসিয়েটেড না, সেটা বের করলে তো হচ্ছে। আচ্ছা, তোমরা এই অঙ্কটা নিজেরা স্যার 9:3:3:1 স্যার 9:3:3:1 দিয়ে করলে স্যার এটা সিগনিফিকেন্ট হয় স্যার। এক্ষেত্রে তো স্যার ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোসিয়েটেড না। হ্যাঁ, তাহলে আমাদেরকে অ্যানসার করতে হবে যে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোসিয়েটেড না, তারপর স্যার ওই প্রমাণ করে দেখাতে হবে যে জাস্ট আমার অ্যানসার। এটাই আনসার প্রপার। স্যার এটা তো কমপ্লিট ডোমিনেন্সই না স্যার, কারণ প্যারেন্টে রাফ ব্ল্যাক আর হচ্ছে রাফ হোয়াইট ছিল, কিন্তু অফস্প্রিং এ ও না সবগুলাই তো অফস্প্রিং এ গুলো। রাফ ব্ল্যাক, রাফ হোয়াইট, স্মুথ ব্ল্যাক, স্মুথ হোয়াইট, সবই আছে। ঠিকই আছে, সবই আছে। না স্যার দেখেন স্যার, যে প্যারেন্ট হচ্ছে রাফ ব্ল্যাক আর হচ্ছে কি রাফ হোয়াইট, কিন্তু অফস্প্রিং এ নতুন টাইপ এসেছে, স্মুথ এসেছে স্যার, তার মানে তো এটা কমপ্লিট ডোমিনেন্সে নাই। আচ্ছা, আমি ওকে গুড, তুমি চমৎকার কথা, আমি খেয়ালই করিনি এটা। গুড। শুনো, তোমাদেরকে আগে প্যারেন্টের বের করতে হবে। আমার কথাটা শুনো, তোমাদেরকে আগে প্যারেন্টের জেনোটাইপটা বের করতে হবে। প্যারেন্টের জেনোটাইপ কিন্তু না, এই মানে অ্যাবসলিউট ডমিন্যান্ট এবং রিসেসিভ না। যেমন রাফ ব্ল্যাক, রাফ হোয়াইট, রাফ কিন্তু দুই জায়গাতেই আছে। কথা বুঝতে পেরেছো? মানে একবারে এই ডমিন্যান্ট ফর বোথ ক্যারেক্টার, রিসেসিভ ফর বোথ ক্যারেক্টার, বিষয়টা কিন্তু এরকম না। বুঝতে পেরেছো? সো তোমার এখানে প্যারেন্টের জেনোটাইপটা হবে ভিন্ন। প্যারেন্টের জেনোটাইপটা ভিন্ন হইলে এই অফস্প্রিং রেশিওতে কতটুকু রেশিও আসলে সেই রেশিওটাকে বের করতে হবে।
হ্যাঁ, এটা হবে আসলে 3:3:1:1। কেমন? এনিওয়ে তোমরা এটা সলভ করার চেষ্টা করবে। তোমরা এটা সলভ করার চেষ্টা করবে। যদিও স্যার মাথায় আসতেছে না স্যার কিছু। হ্যাঁ, এখন মাথায় আসতেছে না, আমি বুঝতে পারছি। এখন মাথায় আসবে না তোমাদের, এতক্ষণ ক্লাস করার পর আসবে না। মানে স্যার স্যার এখানে অলরেডি প্রথমে বলা হয়েছে যে স্যার এটা কমপ্লিট ডমিনেন্স না। যদি কমপ্লিট ডমিনেন্স না হয় তাহলে তো আমি 9:3:3:1 ধরতে পারি না। আর আপনি বলতেছেন যে আমি প্যারেন্টের জেনোটাইপ বের করব। হ্যাঁ, প্যারেন্টের জেনোটাইপ বের করলাম, তারপরে আমি আবার কিভাবে রেশিও বের করব স্যার? এখানে তো আপনার অফস্প্রিং দেওয়াই আছে, ওখান থেকে তো আমি আর রেশিও বের করতে পারছি না। না না, ইয়েস, এখানে তুমি দেখো রাফ তোমার কতবার আসছে, স্মুথ কতবার আসছে, সরি রাফ ব্ল্যাক কতবার আসছে, স্মুথ ব্ল্যাক কতবার আসছে, রাফ ব্ল্যাক কতবার আসছে, রাফ হোয়াইট কতবার আসছে, স্মুথ ব্ল্যাক কতবার আসছে, স্মুথ হোয়াইট কতবার আসছে। এইটা একটা রেশিও বের করতে হবে। এটা তোমার ওই যে আমাদের 9:3:3:1 রেশিও আমরা ধরতে পারবো না এখানে। কেমন? আচ্ছা আমি বলি, শোনো। হ্যাঁ হ্যাঁ, আমি বলি রাফ ব্ল্যাক, স্মুথ ব্ল্যাক, হ্যাঁ, আপনার কথা বুঝলাম স্যার, কিন্তু রেশিওটা আসলো 3:3:1:1, কিন্তু এই রেশিওটা কিসের আমি তো জানি না স্যার। এটা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড কিনা এটা তো বোঝার জন্য তো স্যার আমার রেশিওটা বুঝতে হবে, রেশিওটা কিসের। স্যার ওটা তো ক্রস কম্বিনেশন করলেই পাওয়া যাবে। স্যার আমরা প্যারেন্টের জিনোটাইপটা বের করার পর এখানে যে অফস্প্রিং দেওয়া আছে সেটাকে বাদ রেখে ওই প্যারেন্ট থেকে অ্যাকচুয়ালি ফর্ক লাইন হোক বা চেকার বোর্ড হোক করে কি কি অফস্প্রিং পাওয়া যায় সেটা বের করলে তো আমরা রেশিওটা পাবো যে এই জিনোটাইপ থেকে এই ক্রস কম্বিনেশন থেকে আমরা এই রেশিওটা পাবো। সেই রেশিওটাকে এখানে যে প্রশ্নের অফস্প্রিং দেওয়া আছে সেগুলা মানতেছে কিনা সেটা শুধু আমরা পরে টেস্ট করব। এক্স্যাক্টলি ইয়েস, এক্স্যাক্টলি তোমাদের ব্রেন আমার চেয়ে তো শার্প। কেমন? আচ্ছা আমি বলি, এখানে আমরা 9:3:3:1 রেশিও কেন ডাইরেক্টলি কেন এটা ধরতে পারবো না? আমাকে এই প্রশ্নের উত্তর দাও। এটার উত্তর দিলে তোমরা ক্লাস বুঝে গেছো। কারণ এটা কমপ্লিট ডমিনেন্স না ইয়েস, স্যার, কারণ এটা তো 9:3:3:1 রেশিও অথবা 3:1 রেশিও আমরা কখন পাই? কমপ্লিট ডমিনেন্সের সময়, কমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে। এবং কমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে না, একটা প্যারেন্ট হবে ডমিনেন্ট আর একটা প্যারেন্ট হবে রিসিসিভ, ঠিক কি না? ডাইহাইব্রিডের ক্ষেত্রে বোথ, একটা প্যারেন্ট হবে বোথ ডমিনেন্ট আর একটা হবে বোথ রিসিসিভ। শুধুমাত্র সেই কন্ডিশনের ক্ষেত্রে আমরা 9:3:3:1 রেশিও পাবো। এখানে যদি তুমি খেয়াল করো, প্যারেন্টের ক্ষেত্রে যদি খেয়াল করো, প্যারেন্ট কিন্তু বোথ ডমিনেন্ট। এখানে যেমন রাফ ব্ল্যাক, এখানে আছে রাফ হোয়াইট, দ্যাট মিন্স একটা ক্যারেক্টার রাফ, এটা কিন্তু ডমিনেন্ট এবং রিসিসিভ না, নতুন ক্যারেক্টার আসছে না, নতুন ক্যারেক্টার না, মানে এটা ডমিনেন্ট বা রিসিসিভ না, কিন্তু মানে একটা প্যারেন্টের ডমিনেন্ট আর একটা প্যারেন্টের রিসিসিভ তা না কিন্তু। তো এখানে অবশ্যই আমরা 9:3 মানে কমপ্লিট ডমিনেন্ট এবং কমপ্লিট রিসিসিভ না কিন্তু। সো আমরা 9:3:3:1 রেশিও এখানে পাবোই না। কথা বুঝছো? তাহলে ওই যে তোমাদের একজন স্টুডেন্ট যেটা বললো, ছাত্রী যেটা বললো যে আমরা প্রথমে প্যারেন্টের জেনোটাইপ বের করব, তারপরে অফস্প্রিং এর রেশিওটা বের করব, তারপরে আমরা সেই রেশিওটা ধরে অঙ্কটা করব। এটা হলো মূল কথা, ঠিক আছে? এইবার বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, যে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড এর আরেকটা ম্যাথ ছিল না একটু আগে যে আমরা করেছি, যেখানে রেশিও বলা হয়নি, আমরা ধরে নিয়েছিলাম, ওই ম্যাথটা স্যার আরেকবার দেখানো যাবে? ইয়েস, কত নাম্বার জানা ছিল এটা? এই যে এটা, তাই না? জি স্যার। স্যার এখান থেকে আমরা হচ্ছে স্যার কিভাবে ধরে নিয়েছি যে 9:3:3:1 যদি স্যার এই যে কমপ্লিট। ওকে, গুড প্রশ্ন করেছো, চমৎকার প্রশ্ন করেছো। এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে এটা F2 জেনারেশন, ঠিক আছে? F2 জেনারেশন। তারপরে একটু যদি খেয়াল করে দেখো, তোমার প্রশ্ন কিন্তু ভ্যালিড, এটা তুমি নালিফাই করতে পারো। আমি তো মানে আন্দাজে তো 9:3:3:1 রেশিও ধরতে পারি না, কিন্তু এখানে দুইটা ক্লু দেয়া আছে। এটা হলো F2 জেনারেশন, আর একটা পপুলেশনের ইয়েটা যদি একটু খেয়াল করো, ডিস্ট্রিবিউশনে যদি খেয়াল করো, তাহলে আমরা 9:3:3:1 রেশিও চিন্তা করতেই পারি। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, যখন আমরা বলবো যে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড কিনা, তো স্যার আমরা তো জানি যে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড হতে হলে রেশিওটা 9:3:3:1 হতে হয়।
সেক্ষেত্রে স্যার আমরা অ্যাসিউম করেই নিতে পারি যে যদি আমাদের ফিনোটাইপিক রেশিও 9:3:3:1 হয় তাহলে সেটা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড হবে। তাহলে তো স্যার আমাদের আলাদা করে এটা কমপ্লিট ডমিনেন্স নাকি ইনকমপ্লিট ডমিনেন্স এটা চিন্তা করার দরকার নেই, আমরা তো ডিরেক্টলি ধরে নিতে পারি। দরকার নাই রাইট। এই প্রবলেমটা দরকার নাই, কারণ 9:3:3:1 রেশিও তখনই আসে যখন কমপ্লিট ডমিনেন্স। জি স্যার, এটা আলাদা করে আগেও ছিল স্যার, তখনও তো আমাদের এটাই ছিল যে এটাকে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড কিনা সেটা আমাদের বের করতে বলেছে। সেখানে তো স্যার তাহলে আমরা 9:3:3:1 ধরতে পারি। এই লাস্ট অঙ্কটার ক্ষেত্রে বললাম, লাস্ট অঙ্কটার ক্ষেত্রে বললাম না এখানে তোমার এখানে তোমার পপুলেশনটা বলা নাই, যে একটু পপুলেশন কিনা বলা নাই, যে ও আচ্ছা এটা একটু পপুলেশন বলা নাই, বলে দেওয়া আছে। জি স্যার, জি স্যার, বলে দেওয়া নাই, বুঝতে পেরেছো? F2 বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারবো ইয়েস এক্স্যাক্টলি, ঠিক আছে ওকে। আর কারণ শোনো, আমি এই পর্যন্ত হ্যাপি, তোমাদের প্রশ্নগুলো সবই রিলিভেন্ট ছিল এবং ইন্টেলিজেন্ট ছিল, এবং আমি শিওর যে তোমরা বুঝতে পেরেছো এই প্রবলেমটা, এই মানে আমাদের এই আজকের টপিকটা তোমরা বুঝতে পেরেছো। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার 6 নাম্বার প্রবলেমটাতে ডোমিনেট আর রিসিসিভ ক্যারেক্টার কোনটা সেটাই তো বোঝা যাচ্ছে না। এটা তোমাকে বের করতে হবে। স্যার এখানে কি তাহলে আমরা F2 জেনারেশন বের করব, বের করে তারপরে কি করব? আমি এই প্রশ্নটা উত্তর দিই, জেনারেল প্রশ্নের উত্তর দিই কেমন? আমরা এখানে বুঝতে পারছি না যে ডোমিনেন্ট কোনটা রিসিসিভ কোনটা, স্পেসিফিকলি বলে দেওয়া নাই। আমি এখান থেকে তাহলে কিভাবে বের করব বলো দেখি? ধরেও নেই যে স্যার ধরে নিব না, আমি এই অফস্প্রিং দেখে বলবো যে কোনটা ডোমিনেন্ট। স্যার অফস্প্রিং দেখে কি বলবেন স্যার আপনি? স্যার ব্ল্যাক এখানে স্যার 61টা, আবার হোয়াইট এর পপুলেশনের যে বৈশিষ্ট্যটা বেশি আসবে সেটা তো ডমিনেন্ট হবে। ইয়েস, আমি তোমাকে একটা প্রশ্ন করি, ওয়েট আমি তোমাকে একটা প্রশ্ন করি, ঠিক আছে? বাংলাদেশে আমি একটা জাস্ট হাইপোথেটিক্যাল প্রশ্ন করছি, বাংলাদেশে যত মানুষ আছে তাদের চুল দেখা গেল যে 75% মানুষের চুলই হইলো স্ট্রেট আর 25% মানুষের চুল হইলো কার্লি, তাহলে কোন ট্রেটটা ডমিনেন্ট? স্ট্রেট। কেন বললা তুমি? কি এটা তো বলে দেওয়া নাই? নেচারে যেটা বেশি সেটা হলো ডমিনেন্ট। তাহলে তুমি এখানে দেখো আমার রাফ এবং স্মুথ, রাফ কত আছে, স্মুথ কত আছে, তাহলে কোনটা ডমিনেন্ট? রাফ। সিম্পল। তাহলে ব্ল্যাক কত আছে, হোয়াইট কত আছে, কোনটা ডমিনেন্ট? তাহলে এখানে স্পেসিফিকলি বলে দেয়া না থাকলেও আমি পপুলেশন দেখে আমি বলতে পারবো, ঠিক আছে? জি স্যার। ওকে গুড, চমৎকার প্রশ্ন। স্যার এই গিনিপিগেরটাতে যে 3:3:1:1 আসে। ইয়েস, এই তো করে ফেলছে সে। ইয়েস, তুমি ওই যে চেকার বোর্ডের মাধ্যমে যখন আমরা করি তখন 3:3:1:1 রেশিও, আমি এটা বলে দিতে চাচ্ছিলাম না, এই রেশিওটাই আসবে এবং এই রেশিওটার সাথে আমরা টেস্ট করব। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন স্যার ছিল পরীক্ষা নিয়ে। বলো। মানে স্যার এই যে আমাদের তো স্যার 5টা মনে হয় ক্লাস বা 5টা টপিক, সবগুলা থেকে কি প্রবলেম থাকে কিনা পরীক্ষায়? ডাইহাইব্রিড, মনোহাইব্রিড, জিন ইন্টারঅ্যাকশন, স্কয়ার। গুড প্রশ্ন। না, এখানে তুমি খেয়াল করে দেখো, ডাইহাইব্রিড, মনোহাইব্রিড, ডাইহাইব্রিড, ট্রাইহাইব্রিড, এগুলো তো একই ধরনের অঙ্ক, তাই না? জি স্যার। হ্যাঁ, তো সব তিনটা অঙ্ক পরীক্ষা দেওয়ার তো কোনো মানে নেই, তাই না? এত সময় তো পাওয়া যাবে না। তখন দেখা যায় যে কোনো টিচার হয়তো শুধুমাত্র ট্রাইহাইব্রিড দেয়, কোনো টিচার শুধুমাত্র ডাইহাইব্রিড দেয়, এরকম থাকতে পারে। কিন্তু তোমাকে প্রিপারেশন নিতে হবে সবই, পরীক্ষা সবই তোমার থাকবে না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে থাকবে তা না। কয়টা ম্যাথ থাকে, কত মার্কের করে? ভালো প্রশ্ন করেছো। আমি অনেক দিন এই পরীক্ষার বাইরে, অন্তত 5 বছর আমি পরীক্ষার বাইরে, আমার এখন জানা নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। সব থাকে না, কথা বুঝতে পারো, একটু কম্বিনেশন করে দেওয়া হয় আর কি, কিন্তু প্রিপারেশন তোমাকে সবই নিতে হবে। আর আমি আজকে শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ,
আমি তোমাদের আজকের ক্লাসে তোমাদের রেসপন্সে আমি হ্যাপি যে তোমরা এট লিস্ট মানে বুঝতে পারছো, জেনেটিক্সটা বুঝতে পারছো। থ্যাংক ইউ স্যার। গুড। এটা আমি ভাবতাম যে অনলাইন ক্লাস কতটুকু ইফেক্টিভ হয় না হয়, তোমরা আজকে আমার সাথে ভালো কমিউনিকেট করতে পারছো, যদিও অল্প কয়েকজন ঘুরে ফিরে কমিউনিকেট করেছো, আমি আশা করি বাকিরাও কিছুটা বুঝতে পারছো। তারপরেও যদি যে কোনো পর্যায়ে কোনো প্রশ্ন থাকে আমাকে রিচ করতে পারবা, ইমেল অ্যাড্রেস তো আছেই, ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা রিচ করতে পারবা, প্রশ্ন করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আবার বলছি, যারা আজকের ক্লাসে জয়েন করতে পারে নাই তারা আমার সাথে একটু একটা গ্রুপ ফর্ম করে একটা সময় বের করে আমার সাথে যোগাযোগ করলে আমি এই ক্লাসটা ওদের জন্য আবার নেব। ঠিক আছে? স্যার ক্লাস রেকর্ডিংটা কি আপনি ইমেল করে দিবেন আমাদেরকে? তোমরা যদি চাও তাহলে দিতে পারি। স্যার আপনার হচ্ছে একটা খোলা ছিল গুগল ক্লাসরুম, ওখানে আপলোড দিলেও হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে, সেখানে তাহলে দিয়ে দিব। স্যার ইনফরমেশন জানার ছিল স্যার। ইয়েস স্যার, আমাদের প্র্যাকটিক্যাল খাতা লেখার ব্যাপারে কি কোনো নির্দেশনা আছে? এটা গুড, ভালো প্রশ্ন করেছো। এটা আমি ডিরেক্টলি জানি না, আমার একটু আমাদের হেডের সাথে একটু কথা বলতে হবে। ঠিক আছে, আমি কথা বলে গুগল ক্লাসরুমে তোমাদেরকে একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব, মেসেজে একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব, ইমেইলে একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। তাহলে আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তোমাদের সবার জন্য একাডেমিক ব্যক্তিগত জীবনে ওয়েল উইশেস রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।